হিরো আলম হিরো হয়ে গেছে। হিরো আলমকে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব তার বিরুদ্ধে, কারণ বিএনপি নেতা কর্মীরা কারা হামলা করে তাদের চিহ্নিত করা, আমরা অবশ্যই ব্যবস্থা নেব এবং আইনগত ব্যবস্থা নেব। এটা সরকার হতে পারে না, সরকারকে দেখে মানুষের বুক ফুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে। হিরো আলমকে মারধরের শিকার হতে হলো। মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে গেল আন্তর্জাতিক অঙ্গনে। 10টা দেশ এই ইস্যুতে সরকারের কাছে বিষয়টার সুষ্ঠু তদন্ত চাইল। এরপরে আমেরিকার একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসলো। আসার পরে তারাও হিরো আলমের খোঁজ খবর। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর প্রিয় দর্শক বন্ধুরা, হিরো আলমকে পিটানো কেন্দ্র করে কিন্তু ডক্টর ইউনূস ভালোভাবেই খেপে গিয়েছে এবং চরমভাবে খেপে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে গোলাম মোল্লা রনি সাহেব চাঞ্চল্যকর কিছু তথ্য ফাঁস করেছে। ভারতের সেনাবাহিনীর যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই সাথে সাথে বাংলাদেশেরা কি তাহলে ভয় পাচ্ছে, এমন তথ্য নিয়ে কথা বলেছে গোলাম মোল্লা রনি সাহেব। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। আজকের দিনে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা আওয়ামী লীগের ক্যান্ডিডেটকে হারানোর জন্য হিরো আলমকে ওই সময় ব্যাপক ভোট দেওয়া হয়েছিল। আর সেই ভোটের মধ্যে বগুড়াতে একবার নিজের জনপ্রিয়তারও প্রমাণ পেয়েছিলেন হিরো আলম। বাট কোনো কারণে তার রেজাল্টটা আসলে তার পক্ষে যায়নি। এরপরই রাজনীতিতে খুব অ্যাক্টিভ হয়ে গেলেন হঠাৎ করে। তৎকালীন সময় হিরো আলমকে ঢাকা 10 আসনেও নির্বাচনের জন্য ঘোষণা দিতে দেখা গেল। আরাফাতের বিরুদ্ধে নির্বাচন করতে গিয়ে নির্বাচনের দিন হিরো আলমকে মারধরের শিকার হতে হলো। মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে গেল আন্তর্জাতিক অঙ্গনে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে মুশফিক ফজল আনসারি ভাই তিনি বিষয়টা উত্থাপন করলেন। ইউরোপীয় ইউনিয়ন পাল্টা বিবৃতি দিল। 10টা দেশ এই ইস্যুতে সরকারের কাছে বিষয়টার সুষ্ঠু তদন্ত চাইল। এরপর আমেরিকার একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসলো। আসার পরে তারাও হিরো আলমের খোঁজ খবর নিল। বিবিসি বাংলা প্রতিবেদন করলো আরাফাতের নির্বাচনের দিন হিরো আলমকে মার এবং ডিবিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের ইস্যুতে এই প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আজকে যে মারটা তিনি খেয়েছেন, তার মুখের যে বক্তব্য শুনেছেন, এটা হচ্ছে আজকে বগুড়ার আদালত চত্বরে হিরো আলমকে বেধড়ক পিটানি দেওয়া হয়েছে। তার চেহারা টেহারা, তার কথার ভাবভঙ্গিতে বুঝতে পারছেন যে আজকে তার সাথে কি ঘটেছে। আজকের এই ঘটনা ঘটিয়েছে বিএনপির কিছু নেতাকর্মীরা, যাদের বক্তব্য ছিল যে তুই মানে রুহুল কবির রিজভির বিরুদ্ধে মামলা দিছিলি, তুই বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলছিলি, তারেক রহমানকে নিয়ে কথা বলছিলি। তবে হিরো আলম পাল্টা কাউন্টারে বলল যে আমি তারেক রহমানকে নিয়ে কথা বলি নাই, তবে খালেদা জিয়ার নিয়ে কথা বলছিল। আমি নিজেও তখন বলছিলাম যে অতিবার বাইরো না, কারণ হচ্ছে কি তোমার যারা ভোট দিচ্ছে, সাপোর্ট করছে, এই সাপোর্টটা তোমার সাপোর্ট না, এটা হচ্ছে আওয়ামী লীগের বিপরীতে। এখানে যেটা ছাগলও দাঁড়াইতো তারও কিন্তু সাপোর্ট করতো। বেসিক্যালি আলমের সেই বক্তব্যটাতেই বিএনপির নেতাকর্মীরা তার প্রতি ক্ষুব্ধ ছিলেন। কোন বক্তব্যটা? যখন বেগম খালেদা জিয়াকে 8 পাস একটা বক্তব্য দিয়া বলছিল যে আমি 7 পাস, খালেদা জিয়া 8 পাস, আমার থেকে 1 ক্লাস শুধু বেশি পড়ছে, সো এটারে সে কাছাকাছি লেভেলে তুলনা করে ফেলছিল। আর বিএনপির রুহুল কবির রিজভির বিরুদ্ধে সম্ভবত আলমকে নিয়ে পাগল বা এরকম টাইপের কোন একটা শব্দ ইউজ করছিল, সে মানহানি মামলা ঠুকে দিয়েছিল। সেই জিনিসগুলোর ঝাল আজকে মিটিয়েছে বগুড়ার আদালত চত্বরে প্রকাশ্যে বিএনপি নেতাকর্মীরা। হিরো আলমের বক্তব্য যে আওয়ামী লীগ থেকে বিএনপি আর ভালো কই। এখন আজকে যে মাইকটা খাইছে, এটা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কি কোনো বিবৃতি দিবে? মুশফিক ফজল আনসারি তিনি কি এটা মার্কিন পররাষ্ট্র দপ্তরে তুলে ধরবেন যে বগুড়ার আদালতে হিরো আলমের সাথে কি ঘটলো? আমেরিকার গণমাধ্যম বিবিসি বা আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে তারা কি কোনো প্রতিবেদন করবে? আজকে কিছুই আর হবে না, এটাও 100% আপনি শিওর থাকেন। তাহলে হিরো আলমের সাথে যা ঘটলো সেটা কতটুকু সঠিক বা কতটুকু ভুল? আমার দৃষ্টিতে এটা 100% ভুল। কেন ভুল বুঝাই? হিরো আলম অন্যায় করছে। এখন সেই অন্যায়টার জন্য এই যে নেতাকর্মী যারা আছে, আওয়ামী লীগের মধ্যে ঠিক এরকম নেতাকর্মী ছিল 5%, বিএনপির মধ্যে এটা এখন 5% আছে। এই 5% কারা? এরা বেসিক্যালি দলের সুবিধা ভোগী। এরা মনে করে এদের এরকম অতি উৎসাহী কর্মকাণ্ডে দলের সিনিয়ররা খুশি হবেন। হিরো আলমকে মাইরা প্রমাণ করতে চাইলো যে আমরা কতটুকু শক্তিশালী দেখো, এটি কিন্তু প্রমাণিত করার চেষ্টা করলো। হিরো আলম একটা ক্যারেক্টার যে তারা মাইরা প্রমাণ করতে হবে বিএনপি কতটা শক্তিশালী দল। দলীয় সিনিয়রদের এটাতে কোনো ভূমিকা ছিল না, সেটা আমরা স্বীকার করি। কিন্তু এই যে যারা মারলো তাদের ব্যাপারে বিএনপির ভূমিকা কি হবে? এখনো ক্ষমতায় আসে নাই বিএনপি, এমনিতে জামাতের সাথে রাজনৈতিকভাবে একটা দোলাদুল্লে আছে। পাশাপাশি বাংলাদেশের অধিকাংশ জনগণ যারা আওয়ামী লীগ বিএনপি করলেও অথবা এগুলার বাহিরেও তারা ভাবে যে আগামী দিনে বাংলাদেশে বিচারের যে সংস্কৃতি সেটা চালু হবে, আমার বাক স্বাধীনতার জায়গাটা চালু হবে, যে আমি আমার জায়গা থেকে যে কোনো একটা মন্তব্য করতে পারবো। সেই মন্তব্য করলে সেই মন্তব্যের জন্য কমেন্টে এসে কল্লা ফেলানো, দেশে এলে তোরা ফায়দা ফেলানো, অথবা দেশে থাকলে এইভাবে নিয়ে হিরো আলমের মতন মারামারি করা, তো সেটা কি বৈষম্য বিরোধী যে বাংলাদেশ আসছে, যে বাক স্বাধীনতার বাংলাদেশ আসছে, বা আমরা আশা করছি
সেই বাংলাদেশের রিফ্লেকশন কি এটা হচ্ছে না। নির্বাচনের এখনো দেরি আছে, মিনিমাম 2 থেকে 3 বছর। এই 3 বছরে এরকম 5% নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বউ জামাইয়ের ঝগড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানান অপরাধকে কিন্তু তারা জড়িত হয়েছে। বিএনপির সিনিয়ররা ব্যাপক এটা নিয়ে তারা রিঅ্যাকশনও দিচ্ছেন, ইভেন নিজেরা বাদী হয়ে মামলাও করছেন, দ্যাটস গুড সাইন। কিন্তু এই 5% নেতাকর্মীকে থামানো না গেলে বিএনপির সেই 2006 মানে পূর্ববর্তী যে সীমাটা ছিল 2001 থেকে 6, ওই সময় কিন্তু এগুলো ছিল, আমি নিজে তখন রাজনীতি করতাম। হিরো আলম হিরো হয়ে গেছে। ফখরুল ভেবেছিল হিরো আলম জিতে যাবে, হিরো আলম এখন জিরো হয়ে গেছে। সে হিরো হয়েছে একটি মাত্র কারণে, যে আজকে প্রমাণ করেছে সে যে আওয়ামী লীগ এই হিরো আলমের কাছেও কতটা অসহায়, যে তাকে ষষ্ঠযন্ত্রকে ব্যবহার করে তাকে জিততে হয় 600-700 ভোটের মধ্যে। প্রমাণিত হয়েছে যে আব্দুল সাত্তার, যিনি দলত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনে গেছেন, তাকে আওয়ামী লীগ নিজের লোক মনে করে তাকে জয়ী করতে তাদেরকে গুম করতে হয় তার বিরোধী পক্ষকে বন্ধুগণ। বলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে নাকি হারানো হয়েছে। মায়া, হিরো আলমের জন্য এত এত দরদ উঠলে উঠল ফখরুলে। ফখরুল ভেবেছিল হিরো আলম জিতে যাবে, হিরো আলম এখন জিরো হয়ে গেছে। ফখরুলের তারা তো ইলেকশন এটা চায় না, তারা 7 জন পদত্যাগ করছে। এই সরকারের অধীনে নির্বাচন হবে, নির্বাচন হতে পারে, সুষ্ঠু নির্বাচন হবে। আপনাদের ভোট দিতে পারবেন বন্ধুগণ। এরা কথার জোরে, শুধু চাপার জোরে আজকে ক্ষমতায় টিকে থাকতে চায়, বারবার মিথ্যা কথা বলে মানুষকে প্রতারিত করতে চায়। বাজারে গেছেন, এর মধ্যে বাজারে গেছেন, বাজারে যান না, বাজারে যাওয়া যায়। চালের দাম কত এখন, তেলের দাম কত, চালের দাম কত, গ্যাস সিলিন্ডার কিনছেন, গ্যাস সিলিন্ডার 1 লাফে 266 টাকা বেড়েছে, 1 লাফে। আজকে যে মা বোনেরা এখানে আছেন তারা জানেন সংসার চালাতে তাদের কি কষ্ট পেতে হচ্ছে, কিভাবে চলছে। খেলা হবে, খেলা তো হবে। এখন প্রতিদ্বন্দ্বী উঁচু গলা নিচু হয়ে গেছে, গরম থেকে নরম। কি খেলবো তাদের সাথে, খেলা তো হবে। সেজন্য বিএনপিকে বলি ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কটি একেবারে ঐতিহাসিক জটিলতার মধ্যে পড়েছে। আমরা যখন দেশ বিভক্তির পর 47-এর পর পাকিস্তানের একটি প্রদেশ রূপে ব্রিটিশ ভারত থেকে স্বাধীনতা অর্জন করলাম, ঠিক সেই সময় থেকে ভারতের সঙ্গে আমাদের একটা সম্পর্ক, দাকুমরার যে সম্পর্ক, সেটা যাচ্ছে। তারপর যখন স্বাধীন হলাম, পরিপূর্ণভাবে স্বাধীন হলাম, স্বতন্ত্র এবং সার্বভৌম রূপে, তখন থেকেও তাদের সঙ্গে আমাদের একটা জটিল সম্পর্ক যাচ্ছে। কখনো ভালো, কখনো মন্দ, কখনো দা, কখনো কুমড়া, কখনো বড় ভাই, কখনো স্বামী, নানা উপাধিতে আমরা ভারতের যে সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদী যে মনোভাব, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। ভারতের যে সাহিত্য এবং সংস্কৃতির যে বিপ্লব, সেটার বিরুদ্ধে যুদ্ধ করেছি, এবং তাদের যে দৃষ্টিভঙ্গি, তার বিরুদ্ধে কিন্তু আমরা রুখে দাঁড়িয়েছি। কিন্তু অবাকের ব্যাপার হলো যে 1000 বছরের ইতিহাসে জনগণ ভারতকে যেভাবে ঘৃণা করুক না কেন, কিন্তু যারাই শাসন ক্ষমতায় বসেছে, সিংহাসনে বসেছে, তারাই দিল্লির তখত বা দিল্লির যে সিংহাসন, সেই সিংহাসনের প্রতি আনুগত্য প্রকাশ করার চেষ্টা করেছে। এবং এক্ষেত্রে আমরা যারা সাধারণ জনগণ, আমরা সবসময় কিন্তু প্রতারিত হয়েছি। অর্থাৎ আমাদের আবেগ এবং অনুভূতিকে ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের রাজাবাদশারা সেই সুলতানি আমল থেকে শুরু করে সবসময় কিতে তারা মসনদে বসেছে। আর মসনদে বসে প্রথম যে কাজটি করেছে সেটি হলো আমাদের যে কষ্টার্জিত শ্রম এবং শ্রমের ফসল, এই সবই স্বর্ণমুদ্রায় রূপান্তরিত করে তারা দিল্লির কোষাগারে জমা দিয়েছে। সেটা ফখরুদ্দিন মোবারক শাহের আমল বলুন, গিয়াসউদ্দিন আজম শাহের জমানা বলুন, মুর্শিদ কুলি খান কিংবা নবাব সিরাজউদ্দৌলা, সব জমানাতেই এই বাংলার অর্থ দিল্লিতে গিয়েছে। এবং আমাদের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এটি
দিল্লির দয়া দাক্ষিণ্যতার উপর যেভাবে নির্ভর করেছে এবং দিল্লির দুর্বলতা এবং উদাসীনতার উপরও অনেক সময় নির্ভর করেছে। মুর্শিদ কুলি খান, শায়েস্তা খান, আলিবর্দী খান এবং সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার পর বলতে গেলে মীর জাফর, মীর জাফরের পর মীর কাসিম, আবার মীর জাফর, এবং সেই মীর জাফরের পর লর্ড ক্লাইভ সরাসরি শাসন ক্ষমতা নিয়ে নিলেন। তো যখন সেই একদম ব্রিটিশদের অধীনে আমরা চলে গেলাম তখন একটা ভিন্ন ইতিহাস তৈরি হলো। তার আগে এই যে আমরা বললাম যে একেবারে নবাব সিরাজউদ্দৌলা সময় থেকে সময়কাল পর্যন্ত আমরা আসলে ভুলে ভালো হয়ে দিল্লির দাসত্বই সবসময় আমরা মেনে নিয়েছি। তো এই যে হাজার বছরের যে দিল্লির দাসত্ব, সেই দাসত্বের মধ্যে এবং দিল্লির সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে এই আগস্ট মাসের 5 তারিখ থেকে এখন পর্যন্ত যে সময়টি, এটি খুবই জটিল, কুটিল, ইংরেজিতে যেটিকে বলা হয় ক্রুশিয়াল, নিষ্ঠুরতম একটি সময়। এবং আপনারা জানেন যে জটিল, কুটিল এবং নিষ্ঠুর সময়ের অনেক পার্থক্য আছে। জটিল এবং কুটিল সময়ের যে পরিণতি, সেই পরিণতিটা অনেক সময় ভালো হয়, কখনো মন্দ হয়, কিন্তু নিষ্ঠুর যে সময়, সেই নিষ্ঠুর সময়ের পরিণতিটা সবসময় রক্তাক্ত হয়। শেখ হাসিনা আমাদের জীবনটিকে নিষ্ঠুর করে দিয়েছিলেন, সময়টিকে নিষ্ঠুর করে দিয়েছিলেন। সে আয়নাঘরের মাধ্যমে, বুলেটের মাধ্যমে, গণমাধ্যমের যাকে বলে স্বাধীনতা হরণের মাধ্যমে, বিভিন্ন কালাকানুনের মাধ্যমে তার সেই যে নিষ্ঠুরতা এবং তিনি সময়কে যেভাবে নিষ্ঠুর করে দিয়েছিলেন, তার প্রেক্ষিতে এখন যে একটা রক্তাক্ত ঘটনা ঘটলো বাংলাদেশে, এবং তার প্রেক্ষিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি এবং তার ভালোবাসার মানুষ যারা, তারা সবাই। তো এই নিষ্ঠুর যে কর্মকাণ্ড এবং নিষ্ঠুর যে সময়, ওটি নিষ্পত্তি হয়, এটি আরও বেড়ে গিয়েছে। ভারতের সঙ্গে আমাদের এখনকার যে সম্পর্ক, এটি কোনো কূটনৈতিক জটিলতা নয়, কূটনৈতিক সমস্যা নয়, এটি বলতে গেলে একটা নিষ্ঠুর সমস্যায় পরিণত হয়ে গিয়েছে। বাংলাদেশের যারা কর্তা ব্যক্তি এই মুহূর্তে রয়েছেন, তারা প্রাণান্ত চেষ্টা করছেন হুমবি দিয়ে, তম্বি দিয়ে, কথাবার্তা বলে ভারতকে এক হাত নেওয়ার জন্য। কিন্তু বাস্তবে আমরা কি ভারতের যে আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, সামরিক আগ্রাসন, ভারতের যে সক্ষমতা রয়েছে, সেটির মোকাবেলা করার মতো আমাদের সামরিক শক্তি আছে, গণতান্ত্রিক শক্তি আছে, কিংবা আমরা এই সরকারের অধীনে একটি সম্মিলিত যেটিকে বলা হয় বিপ্লবের মাধ্যমে আমরা ভারতীয় বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে পারবো, এই অবস্থাতে আমরা আছি কিনা, বা আমাদের মধ্যে এই মুহূর্তে ওইরকম কোনো নেতৃত্ব রয়েছে কিনা যে নেতৃত্ব দিয়ে আমরা ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসন বন্ধ করে দিতে পারি। ইতিমধ্যে এই যে কথাগুলো বললাম, এর মূল কারণ হলো যে আপনারা লক্ষ্য করছেন যে সীমান্তে নিদারুণ একটি অস্পষ্টতা এবং একটি যাকে বলা হয় দুর্বোধ্য সময় যাচ্ছে। সীমান্তের ওপারে এমন কিছু ঘটনা ঘটছে ভারতীয় ভূখণ্ডে, যেগুলো ভারতও ঘটাতে পারে, ইচ্ছা করে ভারত ঘটাতে পারে। বাংলাদেশের যে কোনো একটা বিষয় তারা ইন্টারভেন করার জন্য, নাক গলানোর জন্য তারা ওসিলা খুঁজতে পারে। এই যে মণিপুরে যে সাম্প্রতিক সময় সন্ত্রাস হলো, সেখানে কুকি বিদ্রোহীরা যেভাবে সাবেক একজন যাকে বলা হয় মুখ্যমন্ত্রীর বাড়িতে আক্রমণ চালালো, যেভাবে গ্রেনেড ব্যবহার করলো, যেভাবে তারা ড্রোন ব্যবহার করলো, এবং যেভাবে আরও খুব ভারী ভারী যুদ্ধাস্ত্র যেগুলো সাধারণত আফগানিস্তানে ব্যবহার করা হয়, তালেবানরা ব্যবহার করেছে, তো সেইগুলো যেগুলোকে রকেট লঞ্চার বলা হয়। তো সেই রকেট লঞ্চার ব্যবহার করার যে ঘটনা, ভারতীয় সেই বিদ্রোহীদের মধ্যে এটা নজিরবিহীন ঘটনা। তো সেই রকেট লঞ্চার ব্যবহার করে মণিপুর এখন রীতিমতো অশান্ত এবং জ্বলছে। এবং এই ঘটনা যখন মণিপুরে ঘটলো, তার কয়েকদিন আগে আমরা ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তার একটি বক্তব্য, যে বক্তব্য তিনি বাংলাদেশকে ইন্ডিকেট করে ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সরাসরি বাংলাদেশকে তিনি বলেননি, কিন্তু তিনি যেভাবে ইন্ডিকেট করেছেন তাতে স্পষ্টতই যে বাংলাদেশের সঙ্গে একটি যুদ্ধাবস্থা যদি তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে ভারতীয় বাহিনীকে তিনি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তো এটি ভারতের পত্রপত্রিকায় খুবই গুরুত্ব সহকারে ছাপা হয়েছে, এবং ভারত সংশ্লিষ্ট যে সকল ডিপ্লোম্যাটিক জোন রয়েছে সারা ওয়ার্ল্ডে ভারতের সাথে ইন্টারকানেক্টেড, সেটা মার্কিন বলেন, পশ্চিমা দুনিয়া বলেন, রাশিয়া বলেন, সব জায়গাতেই কিন্তু ঠিক এই যে রাজনাথ সিংয়ের যে নির্দেশনা, সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতিমূলক নির্দেশনা, প্রস্তুত হও, ইটস নট এ পলিটিক্যাল ডায়ালগ, ইটস এ কমান্ড, প্রতিরক্ষা মন্ত্রীর পক্ষ থেকে কমান্ড। এটা যদি মমতা ব্যানার্জি বলতেন, ইভেন কোনো সংসদীয় কমিটিতে বা কোনো রাজনীতির ময়দানে যদি নরেন্দ্র মোদীও বলতেন, সেটাকে পলিটিক্যাল বক্তব্য মনে করা হতো। কিন্তু যখন সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে, ভারতীয় ইন্ডিয়ান আর্মির সঙ্গে বৈঠকে যখন তাদেরই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যখন এরকম একটা নির্দেশনা দেন, ইটস অ্যান অফিসিয়াল অর্ডার, এবং অলরেডি সেই অর্ডার অনুযায়ী কিন্তু আমাদের যে সীমান্ত সংলগ্ন যে সকল রাজ্য রয়েছে, সেখানে যে মিলিটারি বেজগুলো রয়েছে, সেই মিলিটারি বেজে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এবং এই রেড অ্যালার্টের প্রেক্ষিতে হতে পারে, নাও হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে, কিন্তু আমেরিকাও বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করেছে। ইটস এ ডেঞ্জারাস থিং। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমেরিকার সম্পর্ক দহরম মহরম ইত্যাদি আমরা অনেক কিছু জানি, এবং আমরা শুনি, এবং আমরা স্বপ্ন দেখি। আমাদের দেশের মানুষ বেশিরভাগই কল্পনা করতে পছন্দ করে, স্বপ্ন দেখতে পছন্দ করে, এবং মানুষদের মধ্যে কিন্তু ইতিবাচক চিন্তাভাবনাই বেশি। তো ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নের উপর আমেরিকার যে লাল তালিকা, সেই লাল তালিকাটি এই মুহূর্তে অনেকটা চপেটাঘাত। এরপর আমাদের স্বপ্নের মধ্যে আরও যে জিনিসগুলো হচ্ছে, সেটা হলো আমরা পারলে কালকেই তিস্তা নদীর যে ভাটি, সেই ভাটিতে আমরা বাঁধ নির্মাণ করে ফেলি। আমরা পারলে এখনই ডক্টর ইউনূসকে প্রধান সেনাপতি করে আমরা সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে
সেই কূটনৈতিক যুদ্ধ আরম্ভ করে আজকেই আমরা আমাদের পানির তিস্তার যে ন্যায্য হিস্সা সেটা আমরা আদায় করে নিয়ে আসি। আমাদের মধ্যে এমন একটা ভাব চলে এসেছে, অনেক বিশেষ করে তরুণ তুর্কি যারা, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন বক্তব্য হয়তো তিনি বলেছেন, হয়তো তিনি বলেননি, সেগুলো নিয়ে আমরা খুব উৎসাহিত। যেমন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে সীমান্তে পিঠ দেখানো চলবে না বিজেপিকে, এবং পিঠ দেখানো মানে কি, বুক দেখাতে হবে, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এই কথা এখানে তরুণ তুর্কিদের শরীর এবং মনে অনেকটা আগুন ঢেলে দিয়েছে। এরপর ভারতের যে পিটিআইয়ের সঙ্গে যে সাক্ষাৎকার ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং সেই সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনা নিয়ে যে সকল কথা বলেছেন, ভারতকে ইঙ্গিত করে যে সকল কথা বলেছেন, সেটা ভারতে খুবই নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে বটে, কিন্তু আমাদের দেশে যারা তরুণ তুর্কি তাদের মধ্যে ভীষণ রকমের একটা মানে এটাকে কি বলবো, জোশ, একটা ভীষণ রকম জোশ তৈরি করে ফেলেছে যে না, নেতা তো যদি কাউকে হতে হয় তাহলে ডক্টর ইউনূসের মতই হতে হয়। এই বয়সে তিনি যেভাবে হুঙ্কার দিলেন তাতে দিল্লির মসনদ কাঁপছে। তো এই যে আমাদের যে আবেগ এবং আমাদের যে অনুভূতি, তার বিরুদ্ধে যে রাজনাথ সিংহের যে যুদ্ধের হুমকি, এটি আগামী দিনগুলোতে কিভাবে আমাদের রাজনীতিতে ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হবে। সর্বশেষ যেটা আমরা দেখলাম, এনডিটিভির একটা সাক্ষাৎকার দেখলাম, জনৈক ভারতের খুব পলিটিক্যাল অ্যানালিস্ট, নাম করা পলিটিক্যাল অ্যানালিস্ট, আবার প্রায় এনডিটিভির সঙ্গে তিনি কন্টিনিউয়াসলি 35 মিনিট এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন। তো ভারতের এনডিটিভিতে 35 মিনিট এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিতে পারেন বা নেওয়া হয়, তিনি আর যা হোক না কেন আমার মতো সাধারণ সেই বিশ্লেষক নন, তিনি ভারতের ওইরকম একটা থিঙ্ক ট্যাঙ্ক। তো তার যে বক্তব্য, সে বক্তব্য হলো যে শেখ হাসিনাকে ভারত গ্রহণ করেছে এবং শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখা ভারতের ইজ্জতের ব্যাপার, সম্মানের ব্যাপার, এবং শেখ হাসিনার পক্ষ অবলম্বন করা, তাকে রিল্যাক্স মোডে রাখা, এটা ভারতের পররাষ্ট্র নীতির প্রধানতম লক্ষ্য। এবং এই কাজটি ভারত যে প্রথম করছে তা নয়, তারা দালাই লামার সঙ্গে করেছে, নজিবুল্লাহ যে আফগানিস্তান নজিবুল্লাহ ছিলেন তার পরিবারের সঙ্গে করেছে, এবং শুধু করেনি, পরবর্তীতে ট্রাভেল পাস দিয়ে দালাই লামা এবং নজিবুল্লাহর যে ফ্যামিলি তাদেরকে সারা দুনিয়া ঘোরার সুযোগ দিয়েছে, তাদের যে পলিটিক্যাল অ্যাক্টিভিটি এগুলো করার সুযোগ দিয়েছে। তো সেক্ষেত্রে শেখ হাসিনার ক্ষেত্রেও অতীতের যে সকল দালাই লামা বা আফগানিস্তানের যে নজিবুল্লাহ তার পরিবারের সঙ্গে ভারত যা করেছে তার অনেক বেশি করা হবে শেখ হাসিনা এবং তার পরিবারের যাকে বলা হয় সঙ্গে। এই ধরনের একেবারে ভারতীয় অ্যানালিস্টরা এই ধরনের কথাবার্তা তারা বলছেন, এবং তাই যদি হয় তাহলে আমরা যারা এখানে আবেগ দেখাচ্ছি, এই আবেগের জায়গা থেকে বের হয়ে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে, এবং আমাদের যতটুকু শক্তি এবং সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী বাস্তব কথা বলতে হবে এবং বাস্তব চিন্তা করতে হবে। এবং এই মুহূর্তে ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসন থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে আসলে জনমত ছাড়া আমাদের আসলে এই মুহূর্তে কোনো রকম শক্তি নেই। একমাত্র জনগণ যদি হাতে লাঠি তুলে নেয় ভারতের বিরুদ্ধে এবং রাস্তায় নেমে আসে, কেবলমাত্র তখনই সম্ভব। কিন্তু ভারতের টিয়ার, গুলি কিংবা ভারতের বিমান বাহিনীর সেই বোমারু বিমান, এগুলোর কথা আমরা বাংলাদেশে বসে এই মুহূর্তে কল্পনাই করতে পারি না। এই কারণ হলো যে আমরা খুব রাতারাতি অনেকে হয়তো খুব আবেগ দেখাচ্ছি, কিন্তু এই কয়দিন আগে মানে আমাদের যারা অনেক মহাবীর আমাদের দেশের ইদানিংকাল দেখবেন বের হয়ে এসে তারা অনেক বীরত্ব দেখাচ্ছে। তো তারা শেখ হাসিনার মানে হয়াকার হা উচ্চারণ করবে এবং সেই হায়ের সঙ্গে একটা বাজে শব্দ উচ্চারণ করবে, এই ক্ষমতা 4 তারিখ পর্যন্ত এই বাংলাদেশে কারো ছিল না। আমরা যারা 2-1 জন আছি এই বাংলাদেশে, আমি আছি, ফরহাদ মাজার সাহেব আছেন, তারপর এই তো ফরহাদ মাজার সাহেব, এরকম আর 2-4 জন হাইয়েস্ট এরকম যাদের কথাবার্তা বলেছেন। আর বিদেশ থেকে যারা বলেছেন তারা তো নিরাপদ দূরত্বে এখনো বলতে পারছেন, আগেও বলতে পারছেন। কিন্তু বাংলাদেশে বসে শেখ হাসিনার ক্ষমতা নিয়ে, বঙ্গবন্ধুর পরিবার নিয়ে আপনি দেখেন তো একটা ভিডিও ফুটেজ বা একটা ফেসবুক স্ট্যাটাস এরকম কার আছে এখন যারা বড় বড় সাহসী কথাবার্তা বলছেন। 2 নম্বর হলো যে এই হারুন, ভাতের হারুন আমরা গালাগালি করছি এবং হারুনকে নিয়ে বিভিন্ন রকম অশ্লীল শব্দ বলছি, কিন্তু এই হারুনের ভয়ে আমাদের দেশের যে বড় বড় মানুষ কিভাবে থরথর করে কাঁপতো। এমনকি এই যে 6 জন সমন্বয়কে ধরে নেওয়া হলো, তো 6 জন সমন্বয়কে ধরে নেওয়ার পর তাদেরকে ভাতের টেবিলে বসে খাওয়ানো হলো, তারা বিবৃতি দিলেন, লিখিত বিবৃতি দিলেন যে তারা স্বেচ্ছায় সেখানে আছেন, নিরাপত্তা চেয়েছেন, তাদের পরিবার পরিজনকে ডেকে নেওয়া হলো, তারাও বাইরে এসে হাসি মুখে বললেন যে না তারা ভালো আছে ইত্যাদি ইত্যাদি। তো বুঝলেন যে হারুনের চাপ সেখানে কোন পর্যায়ে ছিল। তো এখন ওই ডিবি অফিসে কিন্তু অনেকেই নিয়ে যাওয়া হয়েছে, আমাকে নিয়ে যাওয়া হয়েছে 2013 সনে, সম্মানের সাথে বলা হয়েছে কিছু না, শুধুমাত্র সালমান রহমান সাহেবের সঙ্গে সম্পর্কটা একটু স্বাভাবিক করা, বিনিময়ে কি চান সবকিছু দেওয়া হবে। তো আমরা তো কোথাও লিখিত দিইনি, বা আমরা তো সেই ওই আমলে মানে এমপি হয়ে জেলের ভাত খেয়েছি বা জেলে গিয়েছি, কিন্তু আমরা তো ওই ডিবি অফিসের সঙ্গে কখনো নেগোসিয়েশন করিনি। কিন্তু দেখা গেল যে শেখ হাসিনার ভয়ে এখন ওই ডিবি অফিসে কে না কাণ্ড করেছেন, বড় বড় নেতাকে ধরে নিয়ে মাথা ফাটিয়ে দিয়ে তারপরে আবার তাদেরকে ভাত খাইয়ে ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরকম ঘটনা ঘটেছে। এইগুলো বাস্তবতা, দিস ইজ দ্য রিয়ালিটি, যে আমরা আসলে কিভাবে ভয় পাই, আমরা কিভাবে ভয় পাই। তো সেক্ষেত্রে বাংলাদেশের পুলিশ আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের আত্মীয়, বাংলাদেশের আর্মি আমাদের ভাই বন্ধু আত্মীয়, এখানে ডিজিএফআই, এখানে এনএসআই, এখানে ছাত্রলীগ, এখানে যুবলীগ, যাকে বলি না কেন আমাদেরই এই ভূখণ্ডের মানুষ, তাদের ভয় যেখানে আমরা কম্পমান, সেখানে বিদেশি শক্তি আমাদেরকে সেই যদি আক্রমণ করে, সেক্ষেত্রে আমরা আসলে তার জন্য কতটা মানসিক প্রস্তুতি আমরা নিয়েছি সেটাকে জানতে হবে, বোঝার চেষ্টা করুন। যে পাকিস্তানি আর্মি 1971 সনের মানে কষ্ট লাগে হাসিও পায়, তো 7.5 কোটি বাঙালি, খুবই দরিদ্র বাঙালি। তো পাকিস্তানি আর্মি 25 তারিখে রাত্রে এই আমাদের রাজারবাগ পুলিশ লাইনে হামলা চালালো এবং ঢাকার কয়েকটি এলাকাতে ব্লক রোড, বেশি না অল্প কয়েকটি এলাকায়, তার মধ্যে জগন্নাথ হলে তারা তাণ্ডব চালালো। এই ঘটনায় বঙ্গবন্ধু সে আত্মসমর্পণ করে তিনি গ্রেপ্তার বরণ করে চলে গেলেন, তার বিরুদ্ধে যেন আবার রাষ্ট্রদ্রোহ মামলা না হয়। আর এই বাংলাদেশ থেকে প্রায় 1.5 কোটি লোক উইদিন 7 days সীমান্ত পাড়ি দিয়ে তারপর তারা
কলকাতা আগরতলায় তারা চলে গেল, সীমান্ত খুলে দেওয়া হলো। প্রায় 1.5 কোটি মানুষ, ভারত বলে 2 কোটি, আমরা 1 থেকে 1.5 কোটি বলি। এর মধ্যে দেখেন এমন বুড়ো মানুষও আছে, বুড়িও আছে, যাদের বয়স 80 বছর পার হয়ে গেছিল, আছে দেখবো যে লাঠি নিয়ে সে পালাচ্ছে। একজন এক বুড়ি এভাবে পালাচ্ছে, এটা নিয়ে অনেক দুষ্টিমি হয় যে বুড়ি তুমি পালাচ্ছ কেন, বা আপনি পালাচ্ছেন কেন। তো রাজাকার তো সাধারণত আলবদর রাজাকার বা পাকিস্তানি আর্মি তো কোনো বুড়ো মানুষের কিছু বলে না, বা ওই যুবতীদেরকে সাধারণত তারা শ্লীলতা হানি করে, তুমি পালাচ্ছ কেন। তো সে বলতেছে যে আর্মিতে কি বুড়ো মানুষ নাই। আপনি বোঝার চেষ্টা করেন যে এই হলো আমাদের দেশের যে ঘটনা। যাই হোক, এখন এই যে ভারত যা কিছু করছে, এটাকে নিয়ে আমার ব্যক্তিগত অনুরোধ সকলের প্রতি যে এটি নিয়ে আমাদের মধ্যে যারা মিলিটারি এক্সপার্ট রয়েছেন, সাবেক সামরিক কর্মকর্তা রয়েছেন, বর্তমান রয়েছেন, এগুলো নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত। পলিটিক্যাল অ্যানালিস্ট যারা রয়েছেন, ইকোনমিস্ট যারা রয়েছেন, যারা ভারতের যে কোনো সম্ভাবনাময় নিষ্ঠুরতাকে মোকাবেলা করার জন্য আমরা সর্বোচ্চ কি প্রস্তুতি নিতে পারি, সেই প্রস্তুতি নিয়ে যদি আমরা এগিয়ে থাকি তাহলে ভারত ভয় পাবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।